রোজ রোজ সকলের সঙ্গে দেখা হয় না, মিটিং করা সম্ভব হয় না। লিখে লিখে হোয়াটসঅ্যাপ ফেসবুকে খুব বেশি কথা বলতে পারা মুশকিল। তাই ভিডিওই একমাত্র আশ্রয়। কিছু বলার আছে। আমরা ঠিক যে অঞ্চলটিতে বাস করি, সাঁকরাইল, পাঁচলা, ডোমজুর, উলুবেড়িয়া 1 এবং 2, এই 5টি ব্লক অঞ্চল শেষ 15 বছরে একটা বিপুল পরিবর্তন দেখেছে। যে পরিবর্তনটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পক্ষে, কারখানা শিল্প স্থাপনের পক্ষে। আমরা যারা আজ থেকে 20 বছর আগেই দেখতে, বুঝতে এবং স্মৃতিতে ধরে রাখতে শিখেছিলাম, তারা সকলেই মনে করতে পারবো যে আমাদের এই অঞ্চলটি আজ থেকে 20 বছর আগে তার অর্থনীতি, তার সমাজনীতি ঠিক কিভাবে চলতো। আমরা প্রত্যেকে এই বিষয়ে সহমত হব যে আজকে আমাদের এই অঞ্চলের অর্থনীতি, সমাজনীতি, পারস্পরিক আদান প্রদানের পদ্ধতি প্রত্যেকটি পাল্টে গেছে। পাল্টে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। আমার চোখে যে কারণটি অনেক বড় করে ধরা পড়ে, সেটি এই অঞ্চলের অর্থনীতিটি পাল্টে যাওয়া। সেই অর্থনীতিটি কেমনভাবে পাল্টেছে? একটি কৃষিপ্রধান অঞ্চল এবং কিয়দংশে বাউরিয়া, চেঙ্গাইল, উলুবেড়িয়া অঞ্চল ধরে যে সমস্ত জুট মিলগুলো ছিল, সেই জুট মিলের শ্রম দেওয়া শ্রমিক পরিবারের অঞ্চল এবং তার সঙ্গে কৃষি অর্থনীতি, এটি ছিল মূল। এবং তার সঙ্গে সঙ্গে একটা সব থেকে বড় পরিমাণে ছিল জরি ওয়ার্কারদের অংশ। এই জরি ওয়ার্কারদের অংশ আজকে কাজ পান না, মজুরি পান না। ঘন্টায় 15 টাকা থেকে কোথাও কোথাও মজুরি আজকে 10 টাকায় গিয়ে দাঁড়িয়েছে ঘন্টায়। এবং তারপরেও 6 মাসব্যাপী মন্দা, সপ্তাহের শেষে কাজ জমা দিলেও টাকা পাবেন কিনা তার অনিশ্চয়তা, এই সমস্ত কিছু এবং তার সঙ্গে সঙ্গে মেশিন এসে যাওয়া, এই পুরোটার জন্য জরুরি শ্রমিকরা দিনের পর দিন কাজ হারিয়েছেন। কৃষি তো অলাভজনক হচ্ছিলই, জলের অভাবে। উন্নত ফলনশীল, কোট আনকোট উন্নত ফলনশীল বীজ, কীটনাশকের দাম বেড়ে যাওয়া, এই পুরোটার কারণে কৃষি থেকে মানুষের মন সরছিল। এবং নানান উপায়ে কিভাবে জমি দখল করা যায় এবং সেই দখলীকৃত জমিকে প্রমোটিং করা যায় এবং সেখানে তার বদলে শিল্প স্থাপনে, কর্মসংস্থানের নামে বেশ কিছু বড় বড় কারখানাকে, কোথাও ছোট কারখানাকে সেই জমি পাইয়ে দিয়ে এই অঞ্চলটিকে নিজেদের মতন করে একটি মুক্তাঞ্চল তৈরি করা যায়, যেখানে কোনো লেবার আইন খাটে না, যেখানে কোনো শ্রম আইন খাটে না, যেখানে কোনো মানবিক আইনও খাটে না। এমন একটি পরিস্থিতি তৈরি করা যায়। মানুষের নিজস্ব পারম্পরিক জ্ঞানের ওপর দাঁড়িয়ে থাকা বিভিন্ন জীবিকা কিভাবে ধ্বংস করে দিয়ে তাদেরকে নির্ভরশীল করে তোলা যায় এই সমস্ত কারখানাগুলোতে কন্ট্রাক্ট লেবার হিসেবে কাজ করতে, সেই ব্যবস্থা চলেছে। এই ব্যবস্থা কেবলমাত্র এই 5টি ব্লকে চলেছে তাই নয়, এই ব্যবস্থা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এবং খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের একটি জেলা, হাওড়া জেলার এই 5টি ব্লক তার বাইরে নয়। আপনারা খুব মনে করতে পারেন 2000 সালের আগে এই অঞ্চলে সাম্প্রদায়িক পরিস্থিতি ঠিক বর্তমানে যেমনটি ছিল তেমন ছিল। আপনারা খুব মনে করতে পারেন 2000 সালের আগে মানুষের স্বাভাবিক আদান প্রদানের মধ্যে আর যে বাধা আমরা দেখি তা ছিল। আমি মনে করতে পারি না। আজকে সকালে ফেসবুকেই, অনলাইনে একটি খবর চোখে পড়ে, যে খবরটির সরাসরি যোগসূত্র এই যে অর্থনীতিটির মধ্যে আমরা বসবাস করি তার সঙ্গে জড়িত আছে, তাই এতগুলো কথা বলা। সকালে চোখে পড়ে গত পরশু রাতে বার্নপুর ইস্কো স্টিল প্ল্যান্টে গরম ইস্পাত, গরম লোহা, যার উষ্ণতা প্রায় 1650 ডিগ্রি সেন্টিগ্রেড, তা পড়ে আমাদের এই রাজ্যের বর্ধমান জেলার 2 শ্রমিকের মৃত্যু হয়। এই 2জনই ছিলেন কন্ট্রাক্ট লেবার, পার্মানেন্ট লেবার নন। সাথে সাথে আহত হন, সিভিয়ারলি ইনজিওর্ড হন আরো 7 শ্রমিক। তাদের নামগুলো কি রকম? যারা 2জন মারা যান তাদের বয়স কত? একজনের বয়স 25, একজনের বয়স 23।
আমরা প্রত্যেকে জানি অনেক অল্প বয়সে নাবালকরা এই সমস্ত কারখানাগুলিতে ঢুকতে বাধ্য হচ্ছে, কারণ ভারতবর্ষ নামের যে মহান দেশটিতে আমরা বসবাসকারী, সেই দেশে নাবালকদের শিক্ষার থেকে পেটের দায়টি আগে নির্বাহ করার প্রয়োজন এসে পড়েছে। শিক্ষা পরে হবে, আগে তো পেটটা ভরুক, এরকম একটি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। যখন কিনা স্বাধীনতার ৭০টি বছর পেরিয়ে গেছে, তারপরেও এই ৭০ বছরের সঙ্গে যেন জাক্সটাপোজড করে যায় ৭০% মানুষ দৈনিক ২০ টাকার বেশি খরচ করতে পারেন না। এটা ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি। তো যারা মারা গেলেন তাদের দুজনের নাম কি? আশিক সিক্কা, বয়স ২৫, এবং শেখ সানওয়াজ, বয়স ২৩। যারা ইনজিওর্ড হলেন, জানি না তারা এতক্ষণে মারা গেছেন কিনা, নিউজে কিছু আসছে না। তাদের নাম শঙ্কর নাগ, আশিস সাউ, সঞ্জীব চ্যাটার্জি, সেলিম খান, এবং এরা প্রত্যেকে, এই ৯ জনই ছিলেন কন্ট্রাক্ট লেবারার। এদের কথা মনে থাকবে না, কারণ এদের সঙ্গে কোম্পানির কোনো এগ্রিমেন্ট হয় না। লেবার কন্ট্রাক্টরের মধ্যে দিয়ে এরা কাজ করেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বেশিরভাগ ওয়ার্কার, বড় শিল্পের ওয়ার্কার আজকে কন্ট্রাক্ট লেবারার, এবং এটি আমরা মেনে নিচ্ছি। আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার এটিকে স্বাভাবিক বলে চালায়। মিনিমাম ওয়েজ প্রায় ৩০০ টাকার কাছাকাছি, ২৯০ টাকার বেশি পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষে। এই কারখানাগুলির কোথাও এই মিনিমাম ওয়েজ দেওয়া হয় না। নো ওয়ার্ক নো পের বেসিসে এই কারখানাগুলি চলে। কোনো ধরনের ওভারটাইম দেওয়া হয় না, এবং এটাকেই আমরা উন্নয়ন, ডেভেলপমেন্ট বলে মেনে নিতে বাধ্য হচ্ছি। প্রচারের মাধ্যমে, প্রত্যেক দিনের প্রোপাগান্ডার মাধ্যমে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটাই স্বাভাবিক। কিন্তু ভারতবর্ষের একটি মহান দেশে এটি স্বাভাবিক হতে পারে না। ভারতবর্ষে যে পরিমাণ সম্পদ আছে, মানব সম্পদ এবং তার সাথে সাথে প্রাকৃতিক সম্পদ, এত সম্পদশালী একটি দেশের অবস্থা এরকমটি হতে পারে না। আচ্ছা, ২ জন ওয়ার্কারের মৃত্যু নিয়ে আমি এত কথা বলছি না। আজ থেকে মাত্র ৯টি মাস আগে ২০১৬ জুন জুলাই, আপনাদের মনে থাকবে খবরের কাগজে বেরিয়েছিল ৫ জন শ্রমিকের মৃত্যু একইভাবে বয়লার ফেটে। কোথায়? ধুলাগড় শিল্পাঞ্চল। তাদের নামগুলি কি ছিল? গণেশ যাদব, বিশাল কুমার, বিলাস দাস, অলোকেশ ঢালি, সন্দীপ রাউত। এদেরকে ২ লাখ টাকা করে দিয়ে দেওয়া হয়েছিল এদের পরিবারকে। বলে দেওয়া হয়েছিল তুমি আর এ তল্লাটে থাকবে না। এবং এদের মধ্যে অনেকেই ছিলেন ভিন রাজ্য থেকে আসা শ্রমিক, কেউ কেউ এ রাজ্যেরও ছিলেন। এদের পরিবার টাকা নিয়ে আর ঝুট ঝামেলার মধ্যে না পড়ে চলে যায়, কারণ তারা জানে আইনের দরজা যার পকেটে টাকা থাকে তার নাগালে থাকে, যার পকেটে টাকা নেই তার জন্য আইনের দরজা বন্ধ। তাই সেই দরজায় কড়া নেড়ে কোনো লাভ নেই। ভাবতে আশ্চর্য লাগে, ভারতবর্ষে গত ৫ বছরে অন্তত ১০০ জন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে কর্মরত অবস্থায়। ১০০ জন। ভাবতে অবাক লাগে, কোনো একটি রাজনৈতিক দল এই এতগুলি মৃত্যু, যেগুলোকে আমি খুন বলতে পছন্দ করব, এতগুলি খুনের বিরুদ্ধে কথা বলেনি। ভারতবর্ষের আপামর নাগরিক সমাজ এর বিরুদ্ধে কথা বলেনি। মিডিয়া রীতিমতো চেপে দিয়েছে ঘটনাগুলি। কোথাও কোনো রাজনৈতিক দল গরুর মৃত্যু নিয়ে খুব চিন্তিত হয়, কোথাও কোনো ধর্মীয় সম্প্রদায় তরোয়াল নিয়ে মিছিল করতে দিল কি না দিল তাই নিয়ে চিন্তিত হয়, মসজিদ ভেঙে মন্দির করবে কিনা, মন্দির কেন করা যাচ্ছে না তাই নিয়ে চিন্তিত হয়, কোথাও কোনো ধর্মীয় দল ধর্মীয় পতাকা ছিঁড়ে দিলে দাঙ্গা লাগায়। এরা কি আদৌ মানুষের পক্ষের? যদি এরা মানুষের পক্ষের হতো, তাহলে এই যে এতগুলি মৃত্যুর কথা বললাম, এই মৃত্যুতে যে মানুষগুলি আছে তার পক্ষ নিয়ে কথা বলতো। আচ্ছা, ধর্মীয় দলগুলি তো তাদের ধর্মের জন্মে
ছিল যে শ্রমিকরা তাদের মৃত্যুর জন্য কথা বলতে পারতো অন্তত। বলেন, এই শ্রমিক মৃত্যুতে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন, সমস্ত সম্প্রদায়ের মধ্যে কট্টরবাদীর লোকও আছেন, তারা দলও তৈরি করেন, সংগঠিত ভাবে সেই সম্প্রদায় উগ্র সাম্প্রদায়িকতা প্রচার করেন। তারা কেন এই কন্ট্রাক্ট লেবারদের পাশে দাঁড়ালেন না? লাল, গেরুয়া, সবুজ বহু পার্টি আছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, তারা কেন এগুলো নিয়ে কথা বলে না? কেন রুখে দাঁড়ায় না? কেন আন্দোলনে নামে না? কারণ এরা প্রত্যেকেই বাঁধা আছে একটি জায়গায়, সেটি হলো এই যে তাবৎ শিল্প কারখানাকে আমরা দেখি, এই শিল্প কারখানাগুলি চলে যে শ্রমিকের শ্রমে, সেই শ্রম, এবং এই শিল্প কারখানাগুলি যে র মেটেরিয়ালস দিয়ে চলে, সেই র মেটেরিয়ালস অর্থাৎ প্রাকৃতিক সম্পদ, এই শ্রম সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের লুট যাতে খুব সুচারুভাবে করতে পারে টাটা, বিড়লা, আম্বানি, জিন্দাল দের মতো ব্যবসায়ীরা, সেই পথ সুগম করে দেওয়ার জন্য ব্যস্ত প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতা ছড়ানোর মতন ধর্মীয় সংগঠনগুলি। এই সত্যটিকে আমাদের বুঝতে হবে, নইলে আমরা যতই মানবিকতার কথা বলি না কেন, আমরা যতই সর্বধর্ম সমন্বয়ের কথা বলি না কেন, মানুষে মানুষে মিলের কথা বলি না কেন, আমরা বিফল হব। কারণ মনে রাখতে হবে, আমাদের কারোর জীবন অর্থনীতির বাইরে নয়। অর্থনীতি ছাড়া আমরা একটা নিঃশ্বাসও নিতে পারি না, এবং অর্থনীতি মানে রাজনীতি। আমি রাজনীতি বলতে কোনো দলীয় পার্টি রাজনীতি করতে বলছি না, কিন্তু অন্তত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অর্থনীতিটি কিভাবে চলে, সেখানে শোষণটি কিভাবে হয়, এই সম্বন্ধে আমাদের খুব পরিষ্কার ধারণা থাকতে হবে। যদি সেই ধারণা না থাকে, আমরা আসলে মানবিক হয়ে উঠতে পারবো না। একটু ভেবে দেখি, আমরা একটুখানি ভেবে দেখি।